আর একজন তরুণ নায়ক। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? Let's go! Hey! Yeah, this is my life, my strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name, And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything up that I've ever done. But what's the point of living if you ain't having fun? I guess I'll try this, try that, might miss, gotta find what I'm good at. I guess I look here, look there, over where am I scared, where am I at? I gotta make it in this life, whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or find a nightclub for the end of the night, And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? এই সংখ্যাটি সালমান শাহর মৃত্যু নিয়ে আলোচনায়।
ফ্যানটা এটা রিজভি বলছে আজিজ ভাই বাড়ি গিয়ে রাগ করে ভাঙছে, ভেঙে ওই তারটা একদম ইলেকট্রিক তার আছে না আমাদের যে মাঝখানে বিট থাকে টেলিফোনের তার, বিটের দাগ ছিল ওর গলায়। এই যে তোমাদের গলায় এই যে ভাঁজ একটা আছে, ভাঁজটা পুরো ছেলেদের গলায়, ওই ঠিক ভাঁজটার উপরে এত ডিপ করে এত চাপ দিয়ে মানে তার নিঃশ্বাসটাকে বন্ধ করা হয়েছে। এটা ফাঁসির, যাতে মনে করছে এটা কটটা ভেঙে গেলে ফাঁসির আলামতটাই আসবে। আমাকে ভিসেরার একজন ডাক্তার বলছেন তখন যে আপনি তো ম্যাডাম রাজনীতি করেন, একটু কেয়ারফুল থাকবেন, আপনি যদি চেয়ারে বসে থাকেন আর পিছের থেকে যদি কেউ এসে একটা তার দিয়ে এবং জাস্ট কটে এরকম টাচ করে তাহলে কিন্তু আপনি মারা যাবেন, চিহ্নটা আসবে ফাঁসি। এরা কিন্তু এটা ট্রাই করেছিল কিন্তু তা হয় নাই। সামিরের একটা ডায়েরি আমরা জমা দিয়েছিলাম যে 31 অগাস্ট লিখছে 96 যে আমাকে ডিভোর্স করে পৃথিবীতে তুমি বেঁচে থাকতে চাও, না না তা হয় না, ওইটুকুই শেষ। তাহলে এটা তো ইটস এ গ্রেট এভিডেন্স। এটা দিদি কি করলো, আমার খাতা কোথায়, আমার ডায়েরি কোথায়, আমার ডায়েরি তো পাচ্ছি না আমি। আজিজ মাহমুদ ভাইকে ও থাপ্পড় মেরেছিল তার বউকে কিস করার জন্য, এটা সবাই জানে, আমি শুনেছি পেপারে, আমি তাকে জিজ্ঞেস করি নাই। তার উচিত ছিল ওখানে তালাক দিয়ে চলে আসা, কিন্তু আসলে বাচ্চা ছেলে, তখন তার ইগোতে লাগছে। আজিজ মাহমুদ বলছিল নাকি তখন যে তোমার সময় শেষ হয়ে গেল। আজিজ মাহমুদ ভাই যা বলেন তাই করেন, আল্লাহ তাকে অনেক ক্ষমতা দিয়েছেন, আল্লাহর অনেক ক্ষমতা, উনিও নিশ্চয়ই পৃথিবীতে বুঝে যাবে। আমি চাই উনি অনেকদিন বেঁচে থাকুক, বেঁচে থেকে থেকে দুনিয়ায় সব বিচারটা হোক এবং ফাঁসির বিচার। সোহেল হত্যা মামলার তো আসামি উনি, এবং আমার মামলার অটোমেটিক্যালি সোহেল মাও মারা গেছে। সোহেল জানে তো সালমান শাহকে কিভাবে মারা হয়েছিল, সোহেল নাকি মদ খেয়ে বলছিল যে সালমান শাহকে খুন করা হয়েছে কিভাবে কালকে সকালে বলে দিন যারা। দ্বিতীয় স্বামী, দ্বিতীয় জানতো, দ্বিতীয় মারা যাওয়ার আগে বলে গেছে আমাকে, সে সেন্সলেস। আমি মিথ্যা কথা বললে একদিন মরার সম্বন্ধে বলছি আল্লাহ মাফ করবে না আমাকে। সে আমি গেছি একদিন, সে গেছি কথা বলছি, আমি কিন্তু খুঁচে খুঁচে কথা বলছি, তুমি ইমনকে দেখতে পাও? হ্যাঁ। তখন কি অনেক মাথায় চুল টুল নাই তো, তখন একদম শেষ অবস্থা। তো বলছে যে হ্যাঁ 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 ইমন আমাকে এখন দেখতে পায়, দেখতে পাবে তো। তখন যে কিভাবে, এটা তো তুমি বুঝবে না। তো আবার একটা আউট হয়ে যায়। হঠাৎ আমি তুমি ইমনকে, ইমনের কথা কিছু মনে আছে? হ্যাঁ সব মনে আছে। তাহলে আমি হঠাৎ করে বলছি সোহেলের কথা মনে আছে? তো বলছে হ্যাঁ সোহেল, ও আমার জীবনের 1 নম্বর জিনিস, ও ওকে মনে আছে, অবশ্যই মনে আছে। হ্যাঁ, ও বলতে বলতে হঠাৎ উঠে বললো ওই 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 বেটাকে মেরে ফেলা উচিত। আমি কোন বেটা? তুমি চিনো তো? ওই বেটা, ওই বেটা, ওই বেটাকে গুলি করে মারা উচিত। বলে বললো তুমি চুপ, তুমি চুপ, তুমি কথা বলিও না, তোমাকে কিন্তু মেরে ফেলবে। পরিষ্কার বোঝা গেল জিনিসটা কি। ওই বেটা বলতেছে কি বুঝাইছে, সে তো ওনাকেই বুঝাইছে, আজিজ মাহমুদ ভাইকে বুঝাইছে। সে সামিরা কত নিজ কত ছোট, সে আমার ছেলে, আমার সাথে নাকি আজিজ মাহমুদের পরিচয় আছে, তার কারোর সাথে আমার কোনো পরিচয় নেই। পরিচয় যদি থাকতো তাহলে তো সালমান মারতো না, তাহলে তো টাকা সম্পর্ক থাকতো বা ফ্যামিলিগত সম্পর্ক থাকতো। সোহানের রহমান সোহান আমার ছেলেকে ছবিতে নিয়ে তুমি আজকে এত কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। সালমানকে তো একটা গিফট তুমি দাও নাই, বা সালমানের মারে একটা এক হাড়ি মিষ্টি খাওয়া নাই, যে সালমানের কিয়ামত থেকে কিয়ামত নিয়ে আমি ভাবি অনেক পয়সা পাইছি আমরা, সুপার ডুপার ছবি, ইন্ডিয়ান ছবি থেকে এটা ভালো হতো। 1 প্যাকেট মিষ্টি কি আমার বাড়ি পাঠানো গেল না? সেটা পরের কথা। যখন ছবিটা হয়, সোহান তাকে তো অনেক হাতে পায়ে ধরে নিল। আমার ছেলে কিন্তু কোনো স্টুডিওতে যায় নাই, কোনো হাতে পায়ে ধরে না, আমার ছেলেকে চেয়ে নেওয়া হয়েছে আমির খানের বিকল্প হিসাবে। আমার ছেলেকে তো আমি ইন্ডিয়াতে পড়তে পাঠাই দিয়েছিলাম তখন, যাওয়ার কথা ছিল যখন তারা ছবিতে নেয়। সে বিরলা, সে ইয়েতে চলে যাবে কলকাতায়, একদম আমি জেল থেকে বের হয়েছি 2 তারিখ 4 তারিখ সে ছবিতে সই করে। গুলজার আর সোহান এসে এগুলো করে, তারা অনেক কষ্টে আমাদের কাছ থেকে নেয়। এই পরশুদিনে আমার ছোট মন ফিটের মতো হয়েছে, এটা দেখে কাঁদতেছে। চিটাং থেকে আমার ফোন করে বলছে একটা ইউটিউব দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, দেখো সোহান কি বলে। বলে 3টার সময় নাকি ফোন করছে, নাকি সন্ধ্যার সময়। সে বলছে যে এখানে টেলিফোন করছে বাসায়, বলে প্রথম বলতেছে উনি তো রাজনীতি করেন আর বাইরে টাইরে থাকেন, সেই জন্য সার্ভেন্ট ফোনটা ধরছে। সার্ভেন্ট বলছে সালমান ঘরে নাই, তো কখন ফিরবে, কখন ফিরবে জিজ্ঞেস করাতে বলছে, রাতে 2টা 3টা ফিরে, কোনোদিন ফিরেও না। আমার বাচ্চার বয়স তখন 21 বছর, সে কিন্তু স্কুলে কলেজে পড়ে, কলেজে মাত্র যাচ্ছে, গাড়ি দিয়ে যেত, গাড়ি দিয়ে ফেরত আসতে, তার সঙ্গে কেউ না কেউ থাকতো, তাকে তো একা কোনোদিন দেওয়া হয়নি। আর 6টার পরে এই মন্তব্য, এটা তো অত্যন্ত অশ্লীল অশালীন মন্তব্য। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। আমার মান সম্মান, সালমান শাহ মানহানির মামলা করা যায়, মানহানির মামলা করবো আমি। দ্বিতীয়বার যদি আমি এই কথাটা শুনি আমি মানহানির মামলা। সোহান অবশ্যই না, সোহান ড্যাম মিথ্যা কথা বলতেছে, ড্যাম লাই। এবং সেই সময় সোহান কি করেছে, যখন প্রথম নায়িকা গেলে কিন্তু ডাইরেক্টররা প্রডিউসাররা পাগল হয়ে যায়, এটা সারা দুনিয়া জোড়া সবখানে। মৌসুমীকে নিয়ে সে এত পাগল, এটা তাদের ধারাবাহিকতা, এটা কোনো অন্যায় না। কিন্তু নায়কও তো মানুষের বাচ্চা ছিল। আমার ছেলে অনেকদিন পরে শেষের দিকে একদিন কেঁদে ফেলছে,
বলছে আম্মা তুমি আমাকে খানা বানাই দিও। আমি বলছি কেন? বলে মৌসুম ভাই, এই সোহান ভাই কোথায় কোথায় চলে যায়, মৌসুমকে নিয়ে দিয়ে ব্যস্ত থাকে, আমার খাওয়ার কোনো ঠিক থাকে না, ইয়ে থাকে না। ও কেয়ামত থেকে কেয়ামত, যখন কেয়ামত থেকে কেয়ামত রিলিজ হয়ে গেল, তখন কিন্তু সোহান রহমান সোহান হাতে নিলেন সালমান শাহকে। এখানে সোহান কি আর একটু শিখাই, হয়তো স্ক্রিপ্ট বলে দিছে, সিকোয়েন্স বলে দিছে, এর বেশি ও কি একটা পাস কর ডিগ্রি আছে তার অ্যাক্টিং এর উপরে, যে একজন ডিরেক্টর। আমি তাকে প্রশ্ন করছি উনি কিসের ডিরেক্টর? উনি 22 বছরে সালমান শাহ নয়, আর একটা সালমান শাহ বের করা তার পক্ষে সম্ভব না। সালমান শাহ নয়, একজন সোহানের একটা সুন্দর একটা নায়ক দেখাইতে পারলো না, একটা ছবি হিট করতে পারলো না। তার এত কৃতিত্ব সহ পুরো ফিল্মি সিন্ডিকেটের সঙ্গে জড়িত হয়ে এটা একটা বিরাট একটা ম্যাসাকার হয়েছে। কিন্তু আমার ছেলেটাকে ওরা ছেড়ে দিলেই পারতো। আমার ছেলে তো ছবি থেকে সরে যেতে চাইছিল, ব্যাগ থেকে টাকা খুলে সামিরার মা 6 লাখ টাকা 12 লাখ টাকা তারা মার্ডারে পুরাইছিল, রিজভির ইন্টারভিউটা পড়বেন, ওখানে কার্পেটের নিচে রাখা ছিল 6 লাখ টাকা, ওকে দেওয়া হয়েছে, আগে 6 লাখ টাকা দিয়ে লাগানো হয়েছে। এই হলো ঘটনা। আর রুবি কি বললো? রুবি বলল হ্যাঁ আমি আগে শুনেছি আত্মহত্যা আমাকে সামিরারা বুঝাইছে। রুবি তো স্পটে ছিল না, পরে আসছে, পরে এসে সেও করছে অনেক বাড়াবাড়ি। সে ডাক্তার আনাইছে স্ক্লাবো মেডিকেল সেন্টার থেকে। সেই স্ক্লাবো মেডিকেল সেন্টারের ডাক্তারের কথা বারবার আমরা বলি, সেই ডাক্তারের কেন কোনো ইন্টারভিউ নেওয়া হয় নাই? সেই ডাক্তারকে আজও দেখলাম না। আচ্ছা, আরেকটা মেইন জিনিস, সেকেন্ড টাইম যে পোস্টমর্টম করালেন, সামিরা তো স্যাঙ্গুইন, হ্যাঁ ছেলেকে কষ্ট দিচ্ছে, ছেলেকে মারতে কষ্ট হয় নাই, তুমি আত্মহত্যা করতে বলতে তোমার কষ্ট হয় না? হ্যাঁ আমি নাকি দ্বিতীয়বার পোস্টমর্টম করাইছি, আমার কষ্ট দিচ্ছি সালামনকে। আমি আরেকটা কথা বলে দিতে চাই, এখন যদি আমার আইনের প্রয়োজনে আমার ছেলে আত্মহত্যা করে নাই, সেটার প্রয়োজন হয়, আমি আবার পোস্টমর্টম করাবো। লাশ না পাওয়া যায়, মাটির থেকে আমি ডিএনএ করাবো। আমি জীবিত যতদিন আছি এগুলো চলবে। তারা করেছে, তারা এখানে পোস্টমর্টমে যখন তুললো, আমার হাজবেন্ড দেখতে পারে নাই, উনি বলছেন আমি দেখবো না। ম্যাজিস্ট্রেট, ডাক্তার, পুলিশ, আমার ছেলে, ছোট ছেলে, আমার ভাই সাক্ষী দিয়েছে। আমার ভাই, এই 6-5 মানুষ তো দেখছে তারা, কিন্তু ম্যাজিস্ট্রেট যে দেখলো যে আমার ছেলে ইনটেক্ট ছিল, শুধু চোখের নিচে একটু ক্ষমা ছিল, কোনো পচন নাই, কিচ্ছু নাই। ইভেন ফুল যে দেওয়া হয়েছে, ফুলটাও পচে নাই, কাফনটা একদম সাদা দবদবা হয়ে গেছে। এবং একটা জিনিস ইসলামের নিয়ম মোতাবেক আমরা জানি যে মুসলমানকে উঠায়, তাই না, কবরে উঠায় বসার একটা চিহ্ন ছিল, মুখের কাপড়টা খোলা, দুটা পাও উঠে বসলে কাপড়টা সরে যায় না, সেভাবে পাওটা খোলা। আর কি আলামত আল্লাহ দেখাবে? এবং সিলেটের মাজারে তো আত্মহত্যার বা অপমৃত্যুর মামলার লাশ দাফন হয় না, নেয় না। স্বামীরা এত কষ্ট আমার ছেলের জন্য, আমি দ্বিতীয়বার তুলছি, কষ্ট হচ্ছে। আর সালমান শাহ আত্মহত্যা করছে, এটা প্রমাণ করতে কষ্ট হচ্ছে না? সালমান শাহ মারা যাওয়ার পরে শুনছি প্রথম রনির সাথে তার ওই 9 মাসের মধ্যে একটা বিয়ে হয়ে গেছে, এবং আমার মনে হয় হয়ে গেছে তখন বোধহয় সে প্রেগনেন্ট কিছু ছিল, যেটার কারণে দায়বদ্ধতা আসতেছে এখন তাকে। একটা ছেলে কত বড় দায়বদ্ধতার থেকে সে আরেকটা ছেলের বিবাহিত একটা আসামিকে বিয়ে, শুধু স্ত্রী না, আর বন্ধুর স্ত্রী আসামি, তাকে বিয়ে করতেছে। সে এখানে এসে তার দায়বদ্ধতার কথা বলবে, সে এসে বলে কেমন যে নীলা চৌধুরীর সাথে সম্পর্ক ভালো ছিল না। ডন ছিল কিনা সেটা বলবে। ডন আমার ছেলের চাকর ছিল, বডি মাসাজ করতো, পা বসত, সঙ্গে যাইতো। সে এসে বললো কি এনটিভিতে নীলা চৌধুরীর সাথে তার ছেলের কোনো সম্পর্ক ছিল না। এই স্টেটমেন্ট দিতে তো তাকে কেউ ডাকে নাই। হু ইজ হি? আমরা শুধু নথি ও প্রকাশিত তথ্যের ভিত্তিতে ঘটনাগুলো সাজিয়ে দেখছি। বহু বছর পর 2025 সালে সালমান শাহর মৃত্যুর ঘটনা আবার নতুন মোড় নেয়। 20 অক্টোবর 2025 ঢাকার একটি আদালতে সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে এজাহার গ্রহণের জন্য রমনা থানাকে নির্দেশ দেন। অর্থাৎ এত বছর ধরে যে ঘটনাকে আত্মহত্যা হিসেবে তদন্ত করা হয়েছিল, সেটি আবারও হত্যার অভিযোগ হিসেবে আইনি প্রক্রিয়ায় ফিরে আসে। এরপর মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগের বিষয় সামনে আসে। 27 অক্টোবর 2025 আদালতে সামিরা হক ও আশরাফুল হক ডনের দেশ থেকে নিষেধাজ্ঞাও দেন। এবার আসি বর্তমান অবস্থায়। 2026 সালে এই মামলায় তদন্তের প্রতিবেদন দাখিলের জন্য একাধিক তারিখ নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রতিবেদন নির্ধারিত সময় দাখিল না হওয়ায় আদালতে নতুন তারিখ নির্ধারণ করেছেন। সর্বশেষ 23 জুলাই 2026 এর শুনানিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 30 আগস্ট 2026 তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ আজ 12 আগস্ট 2026 পর্যন্ত তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়েনি। তাই এখন এই মামলা চূড়ান্ত সত্য বা বিচারিক সিদ্ধান্ত সামনে আসেনি। প্রায় 30 বছর ধরে এই ঘটনাকে ঘিরে মূলত 3টি প্রশ্ন ঘুরে ফিরে এসেছে। প্রথম প্রশ্ন,
সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন? সিআইডি বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআই পূর্ববর্তী তদন্তগুলোর সিদ্ধান্ত ছিল আত্মহত্যা। দ্বিতীয় প্রশ্ন, 12 লাখ টাকার কথিত চুক্তি কি সত্যি হয়েছিল? এর উৎস একটি 164 ধারার জবানবন্দিতে করা দাবি, কিন্তু সেই দাবিকে চূড়ান্ত সত্য হিসেবে প্রতিষ্ঠিত করার মতো বিচারিক সিদ্ধান্ত এখনো আর সামনে আসেনি। তৃতীয় প্রশ্ন, 2025 সালে নতুন করে যে হত্যা মামলা শুরু হয়েছে, তদন্ত শেষে কি বেরিয়ে আসবে? এই প্রশ্নের উত্তর এখনো ভবিষ্যতের হাতে।